গল্প দাদু আজকের বিশেষ নিবেদন শহীদ মুস্তাফা সিরাজের লেখা কিশোর কর্নেল সমগ্র থেকে নেওয়া ধুমগড়ে পিশাচ রহস্য। গল্প পাঠে ও বিভিন্ন চরিত্রে অংশগ্রহণ করেছেন অশোক ও অভিজিৎ। শুরু হচ্ছে শহীদ মুস্তাফা সিরাজের লেখা ধুমগড়ে পিশাচ রহস্য। প্রাইভেট ডিটেকটিভ কে হালদার খবরের কাগজ পড়ছিলেন, হাতে নস্যির কৌটো। হঠাৎ বলে উঠলেন, পিশাচ। হাসি চেপে বললাম, কথাটা পিশাচ হালদার মশাই। উত্তেজিত হলেই ঢ্যাঙা গড়নের এই গোয়েন্দা ভদ্রলোক আরো ঢ্যাঙা হয়ে ওঠেন যেন। গোপের ডগা তিত্তির করে কাঁপে। বললেন, মশাই 34 বছর পুলিশে সার্ভিস করছি, অন্ধকারে বনে বাজারে শ্মশানে মশানে ঘুরছি, কখনো পিশাচ দেখি নাই। কর্নেল স্যার দেখেছেন নাকি? কর্নেল নীলাদ্রি সরকার একটা গাবদা পুরনো বই পড়ছিলেন। দাঁতের ফাঁকে আটকানো চুরুটের নীল ধোঁয়া তার চকচকের টাকের উপর কুণ্ডুলি পাকিয়ে খেলা করছিল। ঋষি সুলভ সাদা দাড়িতে এক টুকরো চুরুটের ছাই আটকেছিল। মুখ তুলতেই তা খসে পড়ল। বললেন, কি হালদার মশাই? পিশাচ না হে, দেখিনি। তবে শুনেছি পিশাচ নাকি শ্মশানের আশেপাশে থাকে, মরা খায়। ধুমগড়ে পিশাচ ব্যাবাক একটা মরা খাইয়া ফেলাইছে। হালদার মশাই আবার একটি নস্যি নিয়ে। উত্তেজনার সময় দেশওয়ালি ভাষায় কথা বলাও ওর অভ্যাস। বললেন, জয়ন্ত বাবু গো, পেপারে না লিখলে কথা ছিল, 6 লক্ষ সার্কুলেশন, তাই না জয়ন্ত বাবু? বললাম, আজ রোববারে 6 লাখ, অন্যদিন 4 লাখ। কিন্তু দৈনিক সত্যসেবক পত্রিকার ওই খবরটা মোটেও এক্সক্লুসিভ নয়, নিউজ এজেন্সি পাঠানো খবর, কাজেই এই খবরকে গুরুত্ব দেওয়া ঠিক নয়। আসলে পাতা ভরানোর জন্য অনেক সময় বাজে খবরও ঢোকাতে হয়। আবার সাংবাদিকরাও মাঝে মাঝে রাজনীতির কচকচি থেকে পাঠকদের রিলিফ দিতে মজার মজার খবর তৈরি করেন। বিশেষ করে আজ রোববার ছুটির দিন, পাঠকদের একটু আনন্দ দেওয়া মন্দ কি? কর্নেল গম্ভীর মুখে বললেন, জয়ন্তর কথায় কান দেবেন না হালদার মশাই। ধুমগড়ের শ্মশানে সত্যি পিশাচের ডেরা আছে। পিশাচটা একটা মরার পেট ছিঁড়ে নাড়ি ভুড়িও খেয়েছে। গোয়েন্দা ভদ্রলোক তড়াক করে উঠে দাঁড়ালেন। তারপর যথারীতি যাই গিয়া বলে জোরে বেরিয়ে গেলেন। বললাম, সর্বনাশ, হালদার মশাই সত্যিই ধুমগড়ে গোয়েন্দাগিরি করতে যাচ্ছেন নাকি? কর্নেল বললেন, এলে একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা হতে পারে, তুমিও ওর সঙ্গে ধরলে পারতে। কি আশ্চর্য, আপনি গাঁজাখুরি খবরে বিশ্বাস করেন? করি বই কি, বিশ্ব প্রকৃতিতে রহস্যের কোনো শেষ নেই ডার্লিং। কর্নেল, আপনি কি বলছেন? পিশাচ টিশাচ মানুষের আদিম বিশ্বাস, কুসংস্কার মাত্র। আমার বৃদ্ধ প্রকৃতিবিদ বন্ধু একটু হেসে বললেন, তুমি ডারউইনের বিবর্তনবাদের কথা ভুলে যাচ্ছ জয়ন্ত। ক্রোম্যাগনন মানুষ এবং হোমোসেপিয়েন, সেপিয়েন অর্থাৎ আধুনিক মানুষের মধ্যকার পর্যায়ের অবস্থা কি ছিল এখনো বিশেষ জানা যায়নি, তাই মিসিং লিঙ্ক কথাটা বলা হয়। কে বলতে পারে পিশাচ সেই মিসিং লিঙ্ক নয়? বিশেষ করে ধুমগড় জায়গাটা আমি দেখেছি, পাহাড়, জঙ্গল, নদী আর প্রাচীন ধ্বংসাবশেষের মধ্যে রহস্যময় অনেক কিছু থাকতে পারে।
ওখানকার শ্মশানটাও ঐতিহাসিক। কর্নেল বইটা টেবিলে রাখলেন। এতক্ষণে চোখে পড়ল মলাটে সোনালী হরফে লেখা আছে ধুমগড়ের রাজকাহিনী। বললাম, তাহলে বোঝা যাচ্ছে পিশাচের গল্প এই বইটাতেও আছে। কর্নেল হাসলেন। না হে, এটা ধুমগড়ের প্রাচীন রাজবংশের কাহিনী। 1890 সালে রাজা বাহাদুর এর জন্মজয় সিংহের লেখা পারিবারিক ঐতিহাস। ব্যাপারটা সন্দেহজনক কিন্তু। কেন? কাগজে ধুমগড়ে পিশাচের খবর বেরুলো, আর বইটাও আপনার হাতে চলে এলো। ষষ্ঠীচরণ আর এক দফা কপি আনলো। কপিতে চুমুক দিয়ে কর্নেল বললেন, বইটা আমার হাতে উড়ে আসেনি। গত মাসে ধুমগড়ে গিয়েছিলাম অর্কিডের খোঁজে। ওই সময় ওখানকার রাজাদের বংশধর রণজয় সিংহের সঙ্গে আলাপ হয়েছিল। কথায় কথায় বংশের লম্বা চওড়া গল্প শোনালেন। গল্পগুলো যে সত্যি তার প্রমাণের জন্য এই বইটা আমাকে পড়তে দিলেন। আমি উঠেছিলাম নদীর ধারে ফরেস্ট বাংলোয়। সেখানে বিদ্যুৎ নেই। হ্যারিকেনের আলোয় বইটা পড়তে শুরু করলাম। সকালে ফেরত দেবার কথা ছিল। হঠাৎ রণজয় সিংহ রাত দুপুরে গিয়ে হাজির। ভেবেছিলাম পারিবারিক ইতিহাসের বইটা নিয়ে কেটে পড়েছে কিনা দেখতে এসেছেন, কিন্তু তা নয়। ভদ্রলোক চুপি চুপি একটা অদ্ভুত কথা বললেন। বইয়ের ভেতরে একটা ধাঁধা আছে, ওটা জট ছাড়াতে পারলে আমাকে সাধ্যমতো পুরস্কৃত করবে। ধাঁধাটা হলো, পাষণ্ডের পা কবু ধরিস না, মস্তকের ঘা কি জলে রে বাবা। কর্নেল কপিতে আবার চুমুক দিলেন। বললাম, সেকেলে লোকেরা শুনেছি কথায় কথায় ধাঁধা ওড়াতেন, কিন্তু এই ধাঁধাটা একেবারে গোলক ধাঁধা। আমি হেসে উঠলাম। কর্নেল ব্যস্তভাবে বললেন, কি বললে? কি বললে? গোলক ধাঁধা? হ্যাঁ, গোলক ধাঁধাই তো বলা চলে। কর্নেল উঠে দাঁড়ালেন হঠাৎ। তারপর টেলিফোনের কাছে গেলেন। ডায়াল করে সাড়া পেয়ে বললেন, সঞ্জয় বাবু, কর্নেল নীলাদ্রি সরকার বলছি। আপনার জ্যাঠামশাই চলে গেছেন? ঠিক আছে ঠিক আছে, রাখছি। টেলিফোন দেখে উজ্জ্বল হেসে কর্নেল আমার দিকে তাকালেন। বললেন, ব্রিলিয়ান্ট ডার্লিং, ব্রিলিয়ান্ট। এবেলা আমার ঘরে তোমার লাঞ্চের নেমন্তন্ন। অবাক হয়ে বললাম, ব্যাপার কি? হঠাৎ আমার এত প্রশংসার কি হলো? একটি জটিল রহস্যের সমাধান তোমার মুখ দিয়ে বেরিয়ে এসেছে। বৃদ্ধ রহস্যবেদী বাকি কপিটুকু শেষ করে চুরুট ধরাল। বললেন, আসলে অনেক সময় আমরা জানি না যে আমরা কি জানি। অবশ্য তফাৎ শুধু একটা ওকারের। ওকার জুড়লেই তো সব জল হয়ে গেল। আরো অবাক হয়ে বললাম, কি অদ্ভুত। অদ্ভুত তো বটেই। কর্নেল গম্ভীর হয়ে বললেন, তবে এবার পিশাচটাকে খুঁজে বের করা দরকার। সেজন্যই ধুমগড়ে ছুটতে হবে। আমার ভয় হচ্ছে জয়ন্ত, হালদার মশাই পিশাচটার পাল্লায় পড়লে আর জ্যান্ত ফিরে পারবে না। তাটা যদি দৈবাত কিছুক্ষণ আগে তোমার মুখ দিয়ে বেরোতো। রাত 11টা নাগাদ ট্রেন থেকে নেমে দেখি ছোট্ট স্টেশন, নিরিবিলি শুনশান চারি। আমি ভেবেছিলাম ধুমগড় নাম এবং রাজা রাজরায় রাজধানী ছিল যখন, তখন স্টেশনটা বেশ বড়সড়ই হবে। কর্নেল আমার মনে খবর কি করে টের পেয়ে বললেন, আমরা
ওল্ড ধুমগড় নেমেছে। নিউ ধুমগড় পরের স্টেশন, দূরত্ব 3 কিলোমিটার। তা বড় স্টেশন। বললাম, তাহলে এখানে নামলেন কেন? আমাদের টিকিট ওল্ড ধুমগড় অব্দি। কিন্তু এখানে তো লোকজন, দোকানপাট দেখছি না, যানবাহনও চোখে পড়ছে না। সেটাই তো সুবিধে বলে কর্নেল পা বাড়ালেন। গেটে টিকিট নেওয়ারও লোক নেই। স্টেশন ঘরের ভেতর স্টেশন মাস্টার একলা বসে টয় টক্কা করছে। উর্দি পড়া এক রেলকর্মী প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সম্ভবত আকাশের তারা গুনছিল। সে আমাদের কথা শুনতে পেয়ে হনহন করে এগিয়ে এলো। ভেবেছিলাম টিকিট চাইবে, কিন্তু সে টিকিট চাইল না। চাপা স্বরে বলল, इतना रात में आप लोग स्टेशन के बाहर मत जाइए साहब, खतरनाक हो जाएगा। কর্নেল বললেন, अब सुना इधर एक पिशाच निकला। सच? सच बात है साहब। देखिए ना, ये स्टेशन में कोई पैसेंजर नहीं उतरा, सब अगले स्टेशन उतरेगा। हम लोग पिशाच पकड़ने आया। तामाशा मत कीजिए साहब, मेरा बात सुनिए। কর্নেল মুচকি হেসে বললেন, गवर्नमेंट हमको पिशाच पकड़ने के लिए भेजा। ये देखो कैसे हम उनको पकड़ेगा। কিটব্যাগ থেকে প্রজাপতি ধরা নেট স্টিক বের করে কর্নেল বোতাম টিপে। স্টিকের ডগায় সূক্ষ্ম সবুজ রঙের জাল ছাতার মতো ছড়িয়ে পড়ল। রেলকর্মী হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। কর্নেল জাল গুটিয়ে স্টিক কিটব্যাগে গুঁজে গেট দিয়ে বেরোলেন। স্টেশনের পেছনে একটা খা খা চত্বর, তার ওধারে সংকীর্ণ একটা পিচের রাস্তা অব্দি আলো পৌঁছেছে। তারপর গাঢ় অন্ধকার। কর্নেল টর্চ ফেলে বললেন, তোমার টর্চটা রেডি রেখো। ততক্ষণে আমি টর্চ বের করেছি। বললাম, কিন্তু এভাবে আমরা যাচ্ছি কোথায়? কোন বাংলো? সেটা কত দূরে? কাছে। অস্বস্তি হচ্ছিল। টর্চের আলোয় দুধারে ঘন জঙ্গল আর বড় বড় পাথরের চাই দেখা যাচ্ছিল। কিছু দূর উদরাইয়ের পর চড়াই শুরু হলো। বারবার পিছনে এবং ডাইনে বাঁয়ে টর্চের আলো ফেলে দেখে নিচ্ছিলাম। কলকাতার কর্নেলের ড্রয়িং রুমে বসে যে পিশাচের অস্তিত্ব অবাস্তব মনে হয়েছিল, এখানে এখন তা একেবারে বাস্তব বলে মনে হচ্ছিল। কর্নেল বললেন, টর্চের ব্যাটারি খরচ করো না জয়ন্ত। আমার ধারণা পিশাচ শ্মশানের কাছাকাছি আছে। শ্মশান এখান থেকে দূরে। পিচ রাস্তাটা ছেড়ে খোয়া ডাকা এক ফালি পথ ধরলেন কর্নেল। পথটা চড়াইয়ে উঠেছে। ওপরে খানিকটা দূরে আলো যুগযুগ করছে। এবার দেখলাম আমরা একটা টিলার ঢাল বেয়ে উঠছি। একটু পরে সেই আলোটার দিক থেকে কেউ বলে উঠল, কর্মা। কর্নেল গলা চড়িয়ে বললেন, চতুর্মুখ নাকি? জোরালো টর্চের আলো এসে পড়ল আমাদের উপর। তারপর দৌড়ে এলো একজন খাকি প্যান্ট শার্ট পরা লোক। তার এক হাতে বন্দুক, বুঝলাম ফরেস্ট গার্ড। সে স্যালুট ঠুকে বলল, কর্নেল কাপ। হ্যাঁ চতুর্মুখ, দয়ারাম আছে তো, নাকি পিশাচের ভয় বাড়ি পালিয়েছে? জি হ্যাঁ কর্নেল সাহেব, তবে আপনার কিছু অসুবিধা হবে না। আমি আছি, মানিক লাল ভি আছে। কথা বলতে বলতে আমরা হাঁটছিলাম। চতুর্মুখ লোকটি সাহসী বোঝা গেল। তার মতে পিশাচের সত্যি মিথ্যা সে জানে না, তবে এমনও হতে পারে গুজব রটিয়ে চোরা শিকারী বা কাঠ পাচারকারীরা এই মহকায় জঙ্গল লুটবে।
তাই রেঞ্জার সাহেব তাদের দুজনকে রাত জেগে নজর রাখতে বলেছেন। উঁচু কাঠের টাওয়ারের দিকে ঘুরে চতুর্মুখ চেঁচিয়ে বলল, মানিকলাল, কলকাতা से कंडेंसर लाया। সেখান থেকে সাড়া এলো, সিরাপ कंडेंसर। বাংলোটা কাঠের তৈরি, সিঁড়ি দিয়ে উঠতে হয়। লণ্ঠনের আলোয় দেখলাম বেশ ছিমছাম সাজানো গোছানো। জানলাগুলো খুলে দিলে হাওয়া খেলতে লাগলো। পেছনে নদীর জলের কলকল ছলছল শব্দ। খাওয়া আমরা ট্রেনেই সেরে নিয়েছিলাম। কর্নেল তার প্রিয় পানীয় কফি, চিনি, টিনের দুধ এবং কিছু স্ন্যাক্স এনেছেন সঙ্গে। চতুর্মুখ ঝটপট কিচেনে কেরোসিন কুকার জেলে কফি করে আনল। পিশাচের গল্পটা চতুর্মুখ সবিস্তারে শোনাল এবং আগেই বলে দিল সবই তার শোনা কথা। দিন চারেক আগে রাজবাড়ির একজন বয়স্ক চাকর হঠাৎ ধরপড় করতে করতে মারা পড়ে। তখন রাত প্রায় 9টা-10টা। ডাক্তার ডাকা হয়েছিল। ডাক্তার নাকি বলেছিলেন হার্ট ফেল। রাজবাড়ি এখন নামে অবস্থা পড়ে এসেছে। দালান কোটা দিনে দিনে মেরামতের অভাবে ভেঙে পড়েছে। তো লোকটাকে শ্মশানে দাহ করতে নিয়ে গেছে। এমন সময় প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। সব কাঠ ভিজে গিয়েছিল বৃষ্টিতে। তাই দুইজনকে বসিয়ে রেখে বাকি লোকেরা শুকনো কাঠ আনতে গিয়েছিল। তখন বৃষ্টি থেমেছে, কিন্তু বিজলি চমকাচ্ছে, মেঘ ডাকছে। হঠাৎ লোক দুটো নাকি বিজলির ছটায় দেখে কালো কি একটা জন্তু 2 পায়ে হেঁটে মরার খাটিয়ার কাছে এলো। মুখের দুপাশে দুটো বড় বড় দাঁত, বিভৎস মুখ। লোক দুটো পালিয়ে যায়। খবর পেয়ে লাঠি সোঁটা, বন্দুক, মল্লব, টর্চ নিয়ে অনেক লোক শ্মশানে ছুটে যায়। এবার ছুটে এসে দেখে খাটিয়ার মরা নেই। খুঁজতে খুঁজতে একটু তফাতে জঙ্গলের ভেতর মরা পাওয়া যায়, কিন্তু পেটের নাড়ি ভুঁড়ি সবটাই খুবলে তুলে সেই দুপে জন্তুটা খেয়ে ফেলেছে। এবার সবাই ধরে নেয় জন্তুটা পিশাচ। মরাটা অবশ্য দাহ করা হয় পরদিন রাতে। রাজবাড়ি বড় তরফ রণজয় সিংহের কি একটা শব্দে ঘুম ভেঙে যায়। জানলার ধারে কেউ দাঁড়িয়েছিল। টর্চের আলো জ্বালতেই নাকি পিশাচটাকে দেখতে পান। ভীতু মানুষ, হাত থেকে টর্চ পড়ে যায়। পরে চেঁচামেচি করেন। ততক্ষণে পিশাচ উধাও। গুজব এত বেশি উঠেছে যে ধুমগড়ের অনেকেই নাকি পিশাচটা দেখেছে। তাই সন্ধ্যার পর বাজার, দোকানপাট, রাস্তাঘাট শুনশান ফাঁকা হয়ে যায়। কেউ নাকি সন্ধ্যার পর পারদ পক্ষে একা বেরোয় না। ঘটনাটা শুনিয়ে চতুর্মুখ হাসতে হাসতে বেরিয়ে গেল। তবে সে বলে গেল, পিশাচ না আসুক, নদী পেরিয়ে জঙ্গল থেকে বাঘ ভাল্লুকও আসতে পারে তো। কাজেই আমরা যেন দরজা ভালো করে এঁটে শুই। খবরের কাগজে মোটামুটি ওই রকমই বিবরণী বেরিয়েছে। তবে রণজয় বাবুর জানলায় পিশাচের আবির্ভাবের কথা বেরোয়নি। সন্ধ্যার পর সব নিরিবিলি হওয়ার কথাও বেরোয়নি। কর্নেল দরজা হেঁটে জানলা ধারে বসে চুপ ধরালেন। বললেন, শুয়ে পড়ো জয়ন্ত। আপনি কি পিশাচের জন্য রাত জাগবেন নাকি? না হে,
ঘুমগলের রাজকাহিনীর শেষ কয়েকটা পাতা পড়ে নিয়ে ঘুমাবো। আর পড়ে কি লাভ? আপনি তো বলছিলেন একটা জটিল রহস্যের সমাধান হয়ে গেছে। কর্নেল দাড়িতে হাত বুলিয়ে বলেন, তোমারই সাহায্যে হয়ে গেছে। গোলক দাদা শুনে একটা পোকার জুড়ে সব জল হয়ে গেছে। প্লিজ কর্নেল, হেয়ালি করবেন না। ওকারের চোটে আমার মাথা ভোঁ করছে। গোলক দাদার গোলকের একটা ওকার দরকার ছিল, অর্থাৎ গোলককে। রাজবাড়ির যে বয়স্ক চাকর হঠাৎ ধরপড় করে মারা গেছে, তার নাম ছিল গোলক। বুঝলুম। গোলক থেকে কি করে রহস্য ফাঁস হলো? রাত বিরেতে হঠাৎ ধরপড় করতে করতে মরে গিয়ে গোলকই রহস্য ফাঁস করে গেছে। তার মানে? ওই শোনো, কেউ ডাকছে কাছাকাছি, কোথাও ভাব করে বেড়াচ্ছে। বেরিয়ে পড়ো। বিরক্ত হয়ে চুপ করলাম। সত্যি কেউ ডাকছে। কর্নেল অভ্যাস মতো প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। ফিরে এসে আমার ঘুম ভাঙালেন। বললেন, দয়ারামকে সাহস দিয়ে নিয়ে এলাম। চতুর্মুখ আর মানিকলাল রাত জেগে ডিউটি করে, ওদের ঘুমানো দরকার। দয়ারাম বাংলোর চৌকিদার। সেও খুব ফেনিয়ে ফাঁপিয়ে পিশাচ কাহিনী শোনালো। সেই জনৈক ফটোগ্রাফার রামবাবুর কথা বলল। রামবাবু নাকি পিশাচটার ফটো তুলেছেন। রাতে ওর জানলায় পিশাচটা গিয়ে উঁকি দিচ্ছিল। উপস্থিত বুদ্ধি কাটিয়ে রামবাবু ক্যামেরায় ফ্ল্যাশ বাল্বের সাহায্যে ছবি তোলেন। ব্রেকফাস্টের পর কর্নেলের সঙ্গে বেরোলাম। প্রায় 1 কিলোমিটার যাওয়ার পর বসতি এলাকা চোখে পড়ল। বাঁদিকে নদী, নদীর ধারে প্রাচীন রাজধানীর ধ্বংসাবশেষ জঙ্গলে ঢাকা পড়েছে। টিলা গায়ে একটা কেল্লাও দেখতে পেলাম। কেল্লার আস্ত নেই। কেল্লার নিচে দিয়ে কিছুটা যাওয়ার পর বিশাল প্রাচীন একটা শিব মন্দির দেখলাম। মন্দিরের ওপাশে ভাঙাচোরা দোতলা বাড়িটাই রাজবাড়ি। গেট ধসে পড়েছে। দুধারে পাম গাছের সারি পুরনো আভিজাত্যের সাক্ষ্য হয়ে দাঁড়িয়ে আছে। আমাদের দেখতে পেয়ে রোগা এবং পাতা চাপা ঘাসের মতো ফ্যাকাশে গায়ের রং এক ভদ্রলোক এগিয়ে এসে নমস্কার করলেন। কর্নেল আলাপ করিয়ে দিলেন, রাজবংশের বড়তর রণজয় সিংহ। রণজয়বাবু বললেন, আপনি 2 দিন পরে আসবেন বললেন, তাই চলে এলাম কলকাতা থেকে। কর্নেল বললেন, হঠাৎই চলে এলাম। আমার এই তরুণ সাংবাদিক বন্ধু রাজাবাহাদুর জন্মেজয় সিংহের ধারার জ্বর ছাড়াতে সাহায্য করেছে। রণজয়বাবু মুখে বিস্ময় এবং আনন্দ ফুটে উঠল। বলে যে আপনাদের ধন্যবাদ দেব খুঁজে পাচ্ছি না। কর্নেল সাহেব, চলুন ঘরে গিয়ে বসা যাক। পরে বসা যাবে, প্রথমে আমাকে কয়েকটা প্রশ্নের উত্তর বলুন। বৃহস্পতিবার রাতে গোলক কি মন্দির চত্বরে মারা গিয়েছিল? হ্যাঁ, মন্দির চত্বরে। আপনার চোখের সামনেই তো ধরপড় করতে করতে মারা গিয়েছিল। হ্যাঁ, আমি ওকে ভোরে কলকাতায় আমার ভাইপো সঞ্জয়ের কাছে পাঠাবো ভেবেছিলাম, তাই ওকে খুঁজছিলাম। ইদানিং প্রায় দেখতাম সন্ধ্যার পর গোলক মন্দির চত্বরে গিয়ে বসে থাক। জিজ্ঞেস করলে বলতো, মনের সুখ নেই বড়বাবু, দেবতার কাছে শান্তি খুঁজছি। গোলক বলতো বলেই মন্দিরে খুঁজতে গিয়েছিলাম।
যেই গোলক বলে ডেকেছি অমনি কেমন যেন চমকে উঠল। মন্দির চত্বরে ওপরের বাড়ির দোতলার ঘরে আলো পড়ে, সব স্পষ্ট দেখা যায়। ওকে চমকে উঠতে দেখে বললাম, কি হয়েছে রে? সঙ্গে সঙ্গে হঠাৎ বুক চেপে ধরে পড়ে গেল। তারপর কাটা পাটার মতো ধরপড় করতে করতে স্থির হয়ে গেল। ডাক্তার এসে কি বললেন? হার্ট ফেল। অজয় বাবু, সত্যি কি ডাক্তার এসে বললেন হার্ট ফেল? আমার ধারণা ডাক্তার বলেছিলেন আত্মহত্যা করেছে বলে। বিশেষ ঝামেলার ভয় আপনি ডাক্তারকে অনুরোধ করেছিলেন হার্ট ফেল উল্লেখ না করে ডেথ সার্টিফিকেটে আত্মহত্যা লিখতে। রমেশবাবু একটু চুপ করে থেকে বললেন, হ্যাঁ, লোক সাইনাইড জাতীয় কিছু খেয়েছিল। কোনো কারণে ইদানিং ওর চাল চলনে কেমন যেন অস্থিরতা লক্ষ্য করতাম। গত বছর ওর বউ মারা যায়, ছেলেপুলেও ছিল না। কাজেই মানসিক অশান্তি ওর আত্মহত্যা কারণ। রণজয় বাবু, আপনারা দুই ভাই, আমি আর সঞ্জয়ের বাবা ধনঞ্জয়। ধনঞ্জয় ক্যান্সারে মারা যায়। আপনার কাছে আপনার শ্যালক থাকেন বলেছিলেন, কি যেন নাম? চণ্ডী। চণ্ডী বাবু আছেন? রণজয়বাবু বাঁকা মুখে বললেন, চণ্ডী কখন আছে কখন নেই বলা কঠিন। পাউন্ড বলে স্বভাব। সামান্য যা জমি জমা আছে দেখাশোনা করার দায়িত্ব দিয়েছিল, কিন্তু খায় দায় আর টোটো করে ঘুরে। বয়স তো আর লেখাজোকা নেই, অথচ নাবালক থেকে গেল এখন। ধর্মের সার। কর্নেল পা বাড়িয়ে একটু হেসে বললেন, চলুন তাহলে ধর্মের সারটিকে দেখে আসে। ওকে পাচ্ছেন কোথায়? মন্দিরেই পাবো। শিবের বাহন শিব মন্দিরেই থাকা উচিত। মন্দিরে তো ওকে চলুন তো। যে বিশাল মন্দিরটার পাশ দিয়ে এসেছি, এবার রাজবাড়ির প্রাঙ্গণ পেরিয়ে সেখানে ঢুকলাম। চত্বরে গিয়ে কর্নেল বললেন, লোক কোথায় দাঁড়িয়েছিল? উঁচু মন্দিরে সিঁড়ির নিচেটা দেখিয়ে দিয়ে দিলেন রণজয় বাবু। এই সিঁড়ির ধাপেই বসে থাকতো গুলো। কর্নেল সিঁড়ির শেষ ধাপে খোলা এক টুকরো বারান্দার দিকে আঙুল তুলে বললেন, ওই তো ধর্মের সার, শিবের বাহন। কথাটা বলেই সিঁড়িতে কয়েক ধাপ উঠে গেলেন। তারপর সেই ধাঁধাটা আড়ালেন। পাষণ্ডের পা কবু ধরিস না, মস্তকে ঘা কি জলে রে বাবা। রণজয় বাবু অবাক হয়ে বললেন, কি কি ব্যাপার কর্নেল সাহেব? কর্নেল গম্ভীর মুখে বললেন, ষাঁড়ের মাথাকে ভাঙলো রণজয় বাবু। রণজয় বাবু উঠে গেলেন। সে কি মাথাটা ভাঙা? লক্ষ্য করিনি তো। কর্নেল বললেন, দাদা জ্বর ছাড়াতে বলেছিলেন, ছাড়িয়েছে, কিন্তু কোনো লাভ হলো না। রণজয় বাবু চমকে উঠে বললেন, লাভ হলো না মানে? না। কর্নেল মাথা নাড়লেন। পাষণ্ডের পা কবু ধরিস না, এর মানে হচ্ছে পাষণ্ডের শব্দের পা ধরা হবে না। পা না ধরলে বাকি রইল ষণ্ড, অর্থাৎ কিনা ষাঁড়। এবার মস্তকে ঘা, তার মানে ষাঁড়ের মাথায় ঘা মারতে হবে। ঘা মারলে মাথা ভেঙে যাবে। তারপর বলা হয়েছে কি জলে রে বাবা। এই জলে শব্দের বোঝায় জল জল করছে, উজ্জ্বলতা। কিসের এই উজ্জ্বলতা? হিরে।
মোগল সেনাপতি রাজা মান সিংহকে বিদ্রোহ দমনে সাহায্য করার জন্য আপনাদের পূর্বপুরুষকে বাদশাহ আকবরের যে হিরে উপহার দিয়েছিলেন সেই হিরে। জন্মেজয় সিংহর বংশধরদের জন্য এই হিরেটা এই ষাঁড়ের মাথার ভেতর লুকিয়ে রেখে ধাঁধা তৈরি করেছিল। ধুমগড়ের রাজকাহিনী বইয়ে বাদশাহ দেওয়া হিরের কথা আছে, কিন্তু কোথায় আছে তা ধাঁধায় বলা হয়েছে। রণজয় বাবু প্রায় আর্তনাদ করলেন। কে ষাঁড়টা মাথাটা ভাঙলো? গোলক ভেঙেছিল। কিন্তু হিরে কোথায় গেল? গোলকের পেটে। কি সর্বনাশ! হ্যাঁ, সর্বনাশ। সর্বনাশ তো বটে। হিরের সাংঘাতিক বিষ। আপনাকে আসতে দেখে হিরের টুকরোটা গোলক গিলে ফেলেছিল। সঙ্গে সঙ্গে বিষক্রিয়া হয়ে ওর মৃত্যু হয়। কিন্তু গিললো কেন তো বাঘা? লুকিয়ে ফেলতে পারতো জামা কাপড়ের তলায়। ওকা গোলক কারোর হুকুম পালন করছিল টাকার লোভে। ওকে বলা হয়েছিল ধরা পড়া উপক্রম হলে যেন সে ওটা গিলে ফেলে। লোক জানতো না হিরে মারাত্মক বিষ। রণজয় বাবু হতবাক হয়ে দাঁড়িয়ে রইলেন। কর্নেল বললেন, আপাতত এই পর্যন্ত, তবে আশা করি আপনাদের বংশের ঐতিহাসিক হিরে উদ্ধার করে দিতে পারব। রাজবাড়ি থেকে বেরিয়ে গিয়ে বললাম, তাহলে কলকাতায় বসে ঠিকই রহস্যের জট ছাড়াতে পেরেছিলেন, কিন্তু পিশাচ ব্যাপারটা বোঝা যাচ্ছে না। বোঝা যাবে, আগে সেই রামবাবু ফটোগ্রাফারের দোকানটায় যেতে হবে বলে কর্নেল রাস্তায় একটা সাইকেল রিক্সা ডাকলেন। বাজার এলাকায় গিয়ে রামবাবুর দোকানে খোঁজ পাওয়া গেল। দোকানের নাম জয়মা কালী স্টুডিও। বাংলা, হিন্দি, ইংরেজিতে লেখা সাইনবোর্ড। কর্নেলকে দেখেই বেঁথে নাদুস নুদুস চেহারার এক ভদ্রলোক সহাস্যে অভ্যর্থনা জানালেন। কি সৌভাগ্য, কি সৌভাগ্য! কর্নেল সাহেব জি, আসুন আসুন, পায়ের ধুলো দিন। এবার কতগুলো প্রজাপতি আর অর্কিডের ছবি তুললেন? গত মাসে তো অনেক তুলেছিলেন। বুঝলাম রামবাবুর স্টুডিওতে কর্নেল ছবি প্রিন্ট করিয়েছিলেন। কর্নেল ভেতরে ঢুকে বললেন, ছবি এখনো তুলিনি, তুলব, তবে আগে পিশাচ দর্শন করতে চাই। আপনি নাকি পিশাচের ছবি তুলেছেন? রামবাবুর মুখে ভয়ের ছবি ফুটে উঠল। চাপা স্বরে বললেন, ভয়ের ঘটনা কর্নেল সাহেব, তবে আমার পেশার লোকেদের এই একটা অভ্যেস আছে। আসলে ক্যামেরায় ফিল্ম লোড করা ছিল, ফ্ল্যাশ ফিট করা ছিল না। তাহলে পিশাচ যেন আপনার কাছে ছবি ওটাতেই এসেছিল? রামবাবু হেসে ফেললেন। তা যা বলেছেন স্যার, ফ্ল্যাশ ফিট করে ছবি তুললাম, তখন জানালার ধার থেকে থপ করে চলে গেল, বাগানে ঢুকে পড়ল। পিশাচটা পাবলিসিটি চাইছে আর কি। কর্নেল হাসলেন। যাই হোক, ওই দেখি পিশাচটার ছবি। রামবাবু দয়ার টেনে বললেন, পুলিশ এসে নেগেটিভটা শেষ করেছে। মোট 30 খানা প্রিন্ট করেছি, 2 খানা প্রিন্ট করেছি, পুলিশ নিয়ে গেছে। এখানে পুলিশ লুকিয়ে রেখেছিলাম 1 খানা আরো। এই থেকে নেগেটিভ করব, মনে হচ্ছে প্রচুর বিক্রি হবে। রঙিন ছবিটা দেখে শিউরে উঠলাম। জানলার গলাদের বাইরে একখানা ভয়ঙ্কর মুখ উঁকি মেরে আছে, দুখানা সুচালো কস দাঁত বেরিয়ে আছে, লাল ঠোঁটে চাপচাপ রক্ত। গরিলা নয়। কর্নেল ঠিকই বলেছিলেন, ক্রমাগমনের পরবর্তী কোন পর্যায়ে নরবানর। বিভৎস ছবি। কর্নেল আতস কাছে খুঁটিয়ে দেখে বললেন, রেখে দিন। রামবাবু চাপা স্বরে বললেন, কদিন আছেন তো,
একটা কপি আপনার জন্য রাখবো। রাখতে পারে বলে কর্নেল বেরিয়ে এলেন। রাস্তায় গিয়ে বললাম, হালদার মশাইয়ের জন্য ভয় হচ্ছে, ওকে খুঁজে বের করা উচিত কর্নেল। কর্নেল বললেন, চলো এবার শ্মশানতলায় যাওয়া যাক, একটু দূর হবে, রিক্সা ডাকি। কিন্তু কোনো রিক্সায় শ্মশানতলায় যেতে রাজি হলো না। শুধু একজন বলল সে রাস্তার মোড় অব্দি যাবে, 10 টাকা লাগবে। কর্নেল রাজি হলেন। রাজবাড়ি এলাকা ছাড়িয়ে গিয়ে রাস্তার মোড় এলো। রিক্সাওয়ালা বলল, ইধার সিধা চলা যাইয়ে। এবড়ো খেবড়ো খোয়া টাকা রাস্তার দুধারে জঙ্গল আর টিলা। কর্নেল বাইনোকুলারে চারদিকে দেখতে দেখতে হাঁটছিলেন। আমার ভয় হচ্ছিল, বিরল প্রজাতির কোনো পাখির পিছনে উদাও হয়ে না যান। গেলে পরে আমাকে একা পেয়ে নিশ্চয়ই পিশাচটা এসে ঝাঁপিয়ে পড়বে, আমার নাড়ি ভুড়ি খেয়ে ফেলতে দেরি করবে না। কর্নেল উদাও হলেন না। কিছুক্ষণ পরে আমরা শ্মশানে পৌঁছালাম। চারদিকে ডালপালা ছড়ানো, ঝুড়ি নামানো আদ্যিকালের বট গাছ, তার ওধারে শরৎকালে ভরা নদী। এখানে ওখানে চিতার ছাই আর ভাঙা মাটির কলসি পড়ে আছে। একপাশে কয়েকটা পাথরের ঘর মুখ থুবড়ে পড়েছে, তার কাছে একটা পাথরের মন্দির, কতটা বৌদ্ধ স্তূপের গড়ন, খানিকটা ফোকর দেখা যাচ্ছে স্কুপে, ওটাই সম্ভবত দরজা ছিল। মাটি বসে গেছে, ঝোপেও ঢাকা পড়েছে। বললাম, কর্নেল, পিশাচটা ওই স্কুপের ভেতর থাকে না তো? কর্নেল আমার কথার জবাব না দিয়ে বটতলা একটা ঝুড়ির কাছে গেলেন। তারপর বললেন, এখানে কোনো সন্ন্যাসী ধনী জ্বালিয়েছিল, ছাইটা টাটকা, গত 24 ঘন্টায় বৃষ্টি হয়নি, মাটি দেখে বোঝা যাচ্ছে। একটা ছোট ত্রিশূল আর মরার খুলি। কর্নেল খুলিটা কুড়িয়ে নিয়েই ফেলে দিলেন। ফকাস করে শব্দ হল। হাসতে হাসতে বললেন, প্লাস্টিকের তৈরি করা নকল খুলি, কাজেই হালদার মশাই ছদ্মবেশী সাধু সেজে এখানে ধনী জ্বালিয়েছিলেন, এতে আমি নিঃসন্দেহ। বললাম, উনি গেলেন কোথায়? কর্নেল মাটিতে দৃষ্টি রেখে কিছুক্ষণ ঘোরাঘুরি করে থমকে দাঁড়ালেন। কি একটা কুড়িয়ে নিয়ে বললেন, এক টুকরো জটা, মেড ইন চিতপুর, পাটের তৈরি জটা। তো হালদার মশাইয়ের নকল জটা ছিঁড়ে পড়ার একটাই অর্থ হয়, ওকে কেউ আক্রমণ করেছিল। সর্বনাশ! তাহলে পিশাচের পাল্লায় পড়েছিলেন গোয়েন্দা ভদ্রলোক। কিন্তু ওর কাছে তো রিভলভার থাকে। কর্নেল স্তূপটার কাছে এগিয়ে গেলেন। পিঠের কিট ব্যাগ থেকে টর্চ বের করে সেই ফোকরের কাছে গুঁড়ি মেরে বসলেন। টর্চ জেলে ভেতরটা দেখেই বলে উঠলেন, তো দেখে যাও। দৌড়ে গিয়ে উঁকি মেরে দেখি খটখটে পাথরের মেঝে চামচিকে নাদির ওপর চিত হয়ে শুয়ে আছেন আমাদের প্রাইভেট ডিটেকটিভ। হাত এবং পা বাঁধা, মুখে টেপ সাটা ছিল, খুলে গেছে। তার চেয়ে বিচিত্র ব্যাপার, টর্চের আলোয় চামচিকে ঝাঁক ছত্রভঙ্গ হয়ে ওড়াউড়ি করছে, হালদার মশাইয়ের উপর আজড়ে পড়ছে, কিন্তু ওর সাড়া নেই। অজ্ঞান হয়ে আছেন নাকি? কর্নেল ডাকলেন, হালদার মশাই, হালদার মশাই। গোয়েন্দা ভদ্রলোক পিটপিট করে তাকালেন, বললেন, শালা তোরা আমার
মারস কেন? যা যা, আবার মানে চামচিকে কি আর সাথে কর। হালদার মশাই, হালদার মশাই। হ্যাঁ, হালদার মশাই মাথা ঘোরালেন। হালার পিসাচ, আবার আইসস? একখান দাঁত উড়াইয়া ফেলাইছি, আর একখানে রাখুন না, কামান। কর্নেল বললেন, জয়ন্ত, এই ছুরি দিয়ে ভেতরে ঢোকো, বাঁধন খুলে ওকে বের করে আনো। আমার এই প্রকাণ্ড শরীরে ভেতরে ঢোকানো যাবে না। আঁতকে উঠে বললাম, বড় চামচিকে যে। দেরি করো না, চামচিকে চাটি মাথা খুলে যাবে। ঢোকো। চোখ বুজে ঢুকে পড়লাম। চামচিকের ঝাঁকের চাটির পর চাটি খেতে খেতে বাঁধন কেটে গোয়েন্দাকে টেনে বাই করে আনলাম। তখন উনি গর্জাচ্ছেন, শাসাচ্ছেন পিচাসের বাকি দাঁতটাকে উড়ে দেবেন বলে। আধখানা নকল দাড়ি মুখের পাশে ঝুলছে, জটার খানিকটা আটকে আছে। পরনে লাল খাটো লুঙ্গি, গলায় রুদ্রাক্ষের মালা ছিঁড়ে ঝুলছে, গোঁফে কোনায় সেলোটেপও ঝুলছে। বাইরে বেরিয়ে ওর হুঁশ হল। চোখ মুছে বললেন, হালার পিসাচ গেল কই? কর্নেল বললেন, নদীর জলে মুখ কাঁধ রোগড়ে ধুয়ে নিন হালদার মশাই। হালদার মশাই তড়াক করে উঠে দাঁড়ালেন। তারপর ঠিক ঠিক করে হেসে বললেন, কর্নেল স্যার, জয়ন্ত বাবু, আপনারা আইয়া পড়েছেন। পিসাচটাকে আমি জব্দ করেছি, একখান দাঁত। নদীতে চলুন হালদার মশাই, কূপের পাশে টেপ ঝুলছে, জল না দিলে আটকে থাকবে। কর্নেল ওকে টানতে টানতে নদীর ধারে নিয়ে গেলেন। হালদার মশাইয়ের মুখে জানা গেল, কলকাতা থেকে এসে তিনি নিউ ধুমগড়ে একটা হোটেলে উঠেছিলেন। তারপর কাল রাত 9টায় শ্মশানতলায় এসে ধুনি জেলে সাধু সেজে বসেন। শেষ রাতে ঘুমের দুলুনি চেপেছিল। হঠাৎ পিছন থেকে পিচাসের গায়ে জোর বলেও নয়, বেকায়দায় পড়ে হালদার মশাই বন্দী হন। তাকে টানতে টানতে সুপের ভেতর ঢোকায় হালার পিচাস। মুখে টেপ সেটে দিয়েছে, চেঁচানোরও জোর ছিল না। কর্নেল বললেন, জয়ন্ত, এই অবস্থায় হালদার মশাই হোটেলে ফিরতে গেলে পাগল ভেবে লোক জমে যাবে। এখান থেকে সোজা নাক বরাবর হেঁটে গেলে ফরেস্ট বাংলোও দেখতে পাবে। ওকে নিয়ে গিয়ে তোমার এক প্রস্ত পোশাক পরতে দাও। ওর কিছু খাওয়া দাওয়াও দরকার। দেরি করো না, আমি অন্যদিকে যাচ্ছি। হালদার মশাই হঠাৎ লাফিয়ে উঠলেন। আমার রিভলভার গেল কই? আসনের তলায় রেখেছিলাম। মেড ইন চিত্তপুর নকল বাকছালের আসনটা খুঁজে পাওয়া গেল না। কর্নেল বললেন, সাজ আপনার রিভলভারের লোভ ছাড়তে পারেনি। হালদার মশাই চিন্তিত মুখে বললেন, ফায়ার আর্মস পিসাজে কোন কামে লাগবো? কর্নেল আর কোনো কথা না বলে চলে গেলেন। এরপর হালদার মশাইকে নিয়ে আমি কিভাবে যে বাংলোয় পৌঁছলুম কর্তব্য নয়। সারা পথ বুক ঢিপঢিপ করছিল। এই বুঝি পিচাসটা ঝোপের আড়াল থেকে এসে ঝাঁপিয়ে পড়ে। চৌকিদার দয়ারাম হাঁ করে তাকিয়ে গোয়েন্দা ভদ্রলোককে দেখছিল। বললাম, শীঘ্রই ওকে কিছু খাইয়ে দাও দয়ারাম। হালদার মশাই, আপনি বরং স্নান করে নিন, ওই দেখুন কুয়া আছে। দয়ারামের কাছে জানা গেল কুয়োটা আসলে এই টিলার মাথায় একটা প্রসবন। ওটা ছিল বলেই বন দপ্তর এখানে বাংলো তৈরি করেছিল। স্নান করে আমার পাঞ্জাবি পাজামা পরে হালদার মশাই শুধু 2খানা টোস্ট আর 1 কাপ কফি খেলেন। তারপর আমার বিছানায় শুয়ে নাক ডাকিয়ে ঘুমোতে থাকলেন। কর্নেল এলেন
বেলা 2টো নাগাদ। হালদার মশাইকে ঘুম থেকে উঠিয়ে বললেন, আপনার রিভলভারটা উদ্ধার করেছি, এই নিন। উনি কিট ব্যাগ থেকে রিভলভার বার করে দিলেন। অবাক হয়ে বললাম, কোথায় পেলেন ওটা? পিশাচের ডেরায় সিনথেটিক বাঘছালে মোড়া ছিল। বাঘছালটা একই অবস্থায় রেখেছি। জায়গাটা আপনি খুঁজে বের করেছেন? হ্যাঁ, পশু পাখি কীট পতঙ্গ সব প্রাণীর ডেরা আছে, কাজেই পিশাচেরও একটা ডেরা থাকা উচিত। যাই হোক, এখন আর কোনো কথা নয়, হিরে উদ্ধার করা বাকি আছে। লাঞ্চ খেয়ে একটু জিরিয়ে নিয়ে বেরোবো। বেলা 3টে নাগাদ আমরা বেরোলাম বাংলো থেকে। কর্নেল বললেন, হালদার মশাই, একটা কথা, দৈবাত যদি আমরা পিশাচটাকে জঙ্গলে দেখতে পাই, সাবধান, যেন গুলি ছুঁড়ে মারবেন না। তবে রিভলভার বার করে ওকে ভয় দেখাতে পারে, কিন্তু কখনো গুলি ছুঁড়ে বসবেন না। পিশাচটাকে আমার অক্ষত অবস্থা ধরতে চাই। অজানা আশঙ্কায় আমার বুকটা ধড়াস করে উঠল। কর্নেল বন বাদার ভেঙে হাঁটছিলেন, মাঝে মাঝে পাথরে উঠে বাইনোকুলারে চারদিকে দেখে নিচ্ছিলেন। বললাম, কর্নেল, আপনি কি পিশাচের ডেরায় যাচ্ছেন? কর্নেল বললেন, না হে, শ্মশান তলায়। শ্মশান তলায় কেন? কর্নেল হাসলেন। আপত্তি আছে তোমার? আমাদের সবাইকে তো একদিন শ্মশানে যেতেই হবে, কি বলেন হালদার মশাই? হালদার মশাই গম্ভীর মুখে বললেন, হ। বললাম, জায়গাটা অস্বস্তিকর, মরা পোড়ানোর ছাইয়ের গাদা, বিশেষ করে চিতার ছাই দেখলেই আমার গা ছমছম করে। কর্নেল থমকে দাঁড়ালেন। কি বললে? চিতার ছাই? হ্যাঁ, কিন্তু এতে চমকে ওঠা কি আছে? কর্নেল হন্তদন্ত হয়ে হাঁটতে থাকলেন। হকচকিয়ে গিয়েছিলাম। হালদার মশাই লম্বা পা ফেলে ওকে অনুসরণ করলেন। পিছিয়ে পড়ার ভয়ে আমিও প্রায় জগিং শুরু করলাম। পৌঁছে কর্নেল বললেন, হালদার মশাই, দেখুন তো, এলোমেলো অনেক চিতার চিহ্ন দেখা যাচ্ছে। এইগুলোর মধ্যে টাটকা চিতা কটা হতে পারে? যতদূর জানি, বৃহস্পতিবার রাতে গোলকের মরা পোড়ানোর পর পিশাচের ভয় এ শ্মশানে আর কোনো মরা পোড়ানো হয়নি। নিউ ধুমগড়ে নতুন শ্মশানে সবাই মরা পোড়াচ্ছে। গোয়েন্দা ভদ্রলোক ঘোরাঘুরি করে দেখতে দেখতে বললেন, ফেস্টিভ্যাল সবগুলি হেভি ধুইয়া গেছে, তবে আপনি কাশিটা কইলেন যেন? রাজবাড়ির সার্ভেন্ট গোলকের, মানে যার মরা নাড়ি ভুঁড়ি খেয়ে ফেলেছিল পিশাচ। তবে তো ওরা সীতার ছাই হেভি হইব বলে হালদার মশাই লাফ দিয়ে এগোলেন। লাস্ট বার্নিং কর্নেল স্যার, হেভি অ্যাস, এই যে। কর্নেল গিয়ে বৃষ্টির জল ঠিক থেকে পাঁকের মতো ছাইগুলো হাঁটতে শুরু করলেন। বললাম, ও কি করছেন? কর্নেল আওড়ালেন, যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। হালদার মশাইও হাত লাগাতে যাচ্ছিলেন। কর্নেল তাকে নিষেধ করলেন। একটু পরে ছাইগাদার তলা থেকে কি একটা জিনিস কুড়িয়ে কর্নেল নদীর ধারে দৌড়ে গেলেন। জলে সেটা ধুয়ে পকেটে ঢুকিয়ে হাসলেন। জয়ন্ত, শ্মশান তলায় আসছিলাম পিশাচটার জন্য ওত পাততে, কারণটা পরে বলছি। তবে এবারও তুমি রহস্যের দ্বিতীয় পর্ব ফাঁস করেছ। ধন্যবাদ ডার্লিং, অসংখ্য ধন্যবাদ। হিরে উদ্ধার হয়ে গেল। বলেন কি? ওই জিনিসটা হিরে? গোলকের চিতার ছাইয়ে কে লুকিয়ে রেখেছিল? কেউ না,
হিরেটা গিলে গোলক মারা পড়েছিল ঠিকই, কিন্তু পাকস্থলীতে হিরে পৌঁছানোর কথা নয়, গলার নলিতেই আটকে যাওয়া উচিত, কারণ হিরে খাঁজ কাটা ধাতু। হালদার মশাই বললেন, কই দেখি। পরে দেখাবো, এবার পিশাচের জন্য ওত পাততে হবে। বট গাছের আড়ালে চলুন। বটগাছের ঝুড়ির ভেতর দিয়ে এগিয়ে গুঁড়ির আড়ালে তিনজনে বসে পড়লাম। সামনে ঝোপ জঙ্গলে ঢাকা ঢালু মাটিতে নদীর দিকে নেমেছে। এখানে ওখানে বড় বড় পাথর পড়ে আছে। হঠাৎ দমকা বাতাসে উৎকট গন্ধ ভেসে এলো। নাক ডাকলাম, চাপা স্বরে বললাম, এ কিসের দুর্গন্ধ? কর্নেল ইশারায় চুপ করতে বলল। বেলা পড়ে এসেছে, পাখিরা তুমুল হল্লা জুড়েছে। সামনে একটা পাথরের আড়ালে একটা শিয়াল এসে দাঁড়াল। তারপর আমাদের দেখতে পেয়েই থমকে দাঁড়াল। তারপর প্রায় জান্তব গলায় কার গর্জন শোনা গেল। হালদার মশাই উত্তেজনায় ফিস ফিস করে বললেন, পিশাচ, পিশাচ। এবার পিশাচের শরীরের খানিকটা দেখতে পেলাম। কালো লোমশ শরীর, মুখ এদিকে ঘোরাতেই শিউরে উঠলাম। একটা কসদাঁত সুচলো হয়ে বেরিয়ে আছে, অন্যটা হালদার মশাই ভেঙে দিয়েছেন বলছিলেন। ভাটার মতো চোখ, ভয়ঙ্কর মুখ। পাথরটার পাশে সে বসে পড়ল। তারপর বুঝলাম সে খন্তা জাতীয় কিছু দিয়ে মাটি কোপাচ্ছে। দুর্গন্ধটা বাড়ছে। কর্নেল চাপার স্বরে বললেন, তিনজন তিন দিক থেকে ঘিরে ফেল। আগে হালদার মশাই, তারপরে কর্নেল, শেষে আমি গিয়ে পিশাচটাকে ঘিরে ধরলাম। কর্নেল এবং হালদার মশাইয়ের হাতে রিভলভার। পিশাচটা লাফ দিয়ে উঠে দাঁড়ালো। অবাক হয়ে দেখলাম সে কোদাল দিয়ে মাটি খুঁড়ছিল। পিশাচটা গর্জন করতেই কর্নেল বললেন, এক পা নড়লেই খুলি ফুটো হয়ে যাবে। পিশাচটা নদীতে ঝাঁপ দেওয়ার আগেই হালদার মশাই এক লাফে তার সামনে গেলেন। হ্যাঁ পিশাচ, ঘুঘু ডাকছো, হাল দেখো না। কর্নেল গিয়ে পিশাচের মুখে চাটি মারার মতো বাঁধ চালালেন এবং হতভম্ব হয়ে গেলাম। এই যে দেখছি পিশাচের মুখোশ পরা একটা লোক। কর্নেল বললেন, চণ্ডীবাবু, গোলকের পাকস্থলীতে খাঁজ কাটা হিরে পৌঁছনোর কথা নয়, কাজেই ওর নাড়ি মুড়ি কেটে তুলে এনে এখানে পুঁতে রোজ একবার করে তা কাটাকুটি করে হিরে হাতড়ানোর মানে হয় না। খামোকা রোজ ওই পচা দুর্গন্ধ জিনিস ঘাটা পণ্ডশ্র। হালদার মশাই এক টানে কালো মুখোশ আবরণ খুলে রণজয় বাবুর শালক চণ্ডীবাবুকে বের করল। চকাস করে একটা ছুঁড়িয়ে পড়ল। হালদার মশাই বললেন, শীতপুরে কিনেছিল, তবে ছুরিখানা রিয়াল ছুরি। সিগালটা গেল কই? পচা নারী উনিগুলো সিগালেরই প্রাপ্য। কর্নেল চণ্ডীবাবুর জামার কলা খামচে ধরে বললেন, চলুন চণ্ডীবাবু, এবার অন্য শ্বশুরালয়ে আপনার থাকার ব্যবস্থা হবে। চণ্ডীবাবু হাউ হাউ করে কেঁদে বললেন, মাইরি কালি দিবি স্যার, আমি হিরে চুরি করিনি। না না, হিরে নিজের হাতে চুরি করেননি, ষাঁড়ের মাথা ভাঙার ঝুঁকি নিতে চাননি, গোলকের হাত দিয়ে কাজটা সারতে চেয়েছিলেন। আপনি ধুরন্ধর চণ্ডীবাবু, আপনার বুদ্ধির প্রশংসা করা উচিত। জন্মেজয় সিংহের ধাঁধার জ্বর ছাড়িয়েছিলেন আপনি, তারপর অনবদ্য আপনার পরিকল্পনা। গোলক হাতে হাতে ধরা পড়লে পাছে আপনার কারচুপি ফাঁস হয়ে করে দেয়, তাই আপনি ওকে হিরেটা গিলে ফেলতে বলেছিলেন। তারপর পিশাচ সেজে শ্মশানে ভয় দেখিয়ে
লোকগুলোকে তাড়িয়ে গুলোকে নাড়ি বুড়ি কেটে এখানে পুঁতেছিলেন। পিশাচ যে সত্যি গুলোকে নাড়ি বুড়ি খেয়েছে এবং বিশেষ করে সত্যি এখানে পিশাচের আবির্ভাব ঘটেছে তা ইস্টাবলিশ করার জন্য শুধু রণজয় বাবুর জানলায় নয়, ফটোগ্রাফার রামবাবুর জানলাতেও হাজির হয়েছিলেন। আপনি জানতেন রামবাবুর ফটো না তুলে ছাড়বেন না, তাই অতক্ষণ দাঁড়িয়েছিলেন। এতে আপনার পাবলিসিটি হবে। তবে রামবাবুর কাছে আমার পিশাচ মূর্তির ফটো আতস কাজে খুঁটিয়ে দেখেই বুঝেছিলাম এটা মুখোশ মাত্র। তারপর এখানে এসে দুর্গন্ধ টের পেয়েছিলাম। কথা বলতে বলতে কর্নেল আসামিকে ধরে নিয়ে যাচ্ছিলেন। এবার একটা পুলিশের জিপ আসতে দেখা গেল এবড়ো খেবড়ো রাস্তায়। জিপ এসে থামলো, একজন পুলিশ বেরিয়ে পড়ল। একজন অফিসার সহাস্যে বললেন, তাহলে আমরা আসার আগেই পিশাচ ধরে ফেললেন কর্নেল সাহেব, শেষ দৃশ্য দেখার সুযোগ দিলেন না। কর্নেল আসামিকে কনস্টেবলদের হাতে সঁপে দিয়ে বললেন, বেলা থাকতে থাকতে পিশাচ এসে মাটি খুঁড়বে জানতাম না। ভেবেছিলাম সন্ধ্যা না হলে আসবে না, কিন্তু ওর তো তর্স হয়েছিল না। আপনারা থানায় চলুন, আমরা রাজবাড়ি হয়ে থানায় যাব। পুলিশের গাড়ি চলে গেল। হালদার মশাই জিজ্ঞেস করলেন, কর্নেল স্যার, হাল পিশাচের ডেরা, where is that place? কর্নেল হাসলেন। রাজবাড়িতেই রাজবাড়ির শ্যালক ডেরা থাকা কি স্বাভাবিক নয়? রণজয় বাবুর কাছেই ওর শ্যালক ঘরের চাবি ছিল না। আমার কাছে সবসময় মাস্টার কি থাকে, তাই দিয়ে খুললাম। আপনার বাকছালের মোড়া রিভলভার পেলাম, কয়েকটা চিঠি পেলাম। কলকাতায় এক জুয়েলার কোম্পানির হিরে কিনতে চেয়েছিল, তাদের গতকাল এখানে পৌঁছানোর কথা, কিন্তু ধুমগড়ের হোটেলে, নিউ ধুমগড় হোটেলেতে প্যারাডাইস তারা অপেক্ষা করবে। দুপুরে সেখানে গিয়ে খোঁজ নিলাম, তাদের সঙ্গে চণ্ডীবাবু লাঞ্চ করছিল ডাইনিং হলে। সেখান থেকে ভাগ্যিস বাড়ি ফেরেননি, তাহলে ঘরে ঢুকে সব টের পেয়ে সাবধান হয়ে যেত। যাকে রণজয় বাবু অপেক্ষা করছেন, হিরেটা তার হাতে পৌঁছে দিয়ে আমার ছুটি। প্রাইভেট ডিটেকটিভ বললেন, হিরেখানা একবার দেখাইবেন না কর্নেল স্যার? কর্নেল কপট গাম্ভীর্যে বললেন, চোখ জ্বলে যাবে। ধুমগড়ে রাজকাহিনীর ধাঁধায় বলা আছে, পাষণ্ডের পা কবু ধরিস না, মস্তকে ঘা কি জলে রে বাবা। হালদার মশাই আনমনে বললেন, বুঝছি। কি বুঝলেন তা অবশ্য বললেন না। এতক্ষণ সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা ধুমগড়ের পিশাচ রহস্য শুনছিলেন। গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও লাইক করুন, অবশ্যই শেয়ার ও কমেন্ট করবেন। আগামী সপ্তাহে আরো নতুন গল্প আসবে, শুনতে থাকুন।